মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে এই বিভূতিভূষণের পুঁইমাচা গল্পটি নেওয়া হয়েছে। 1931 সালে পুঁইমাচা গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। তো আজকে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা। সহায়হরি চাটুর্যে পা দিয়াই স্ত্রীকে বলিলেন যে একটা বড় বাটি কি ঘটি যা হয় দাও কিছু ততা, তারক্ষরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। তো সহায়হরি চাটুর্যে হলেন এই গল্পের একদম প্রধান চরিত্র। তো এই সহায়হরি চাটুর্যে তার স্ত্রীকে একটা বড় বাটি কি ঘটে দিতে বললেন, যেটা তার শীতকালের দিন ওই রস, খেজুর রস ভীষণ ভালো লাগে। তাই তারক্ষর বলে একজন ব্যক্তি, তিনি গাছ কেটেছেন এবং তিনি রস নেওয়ার জন্য একটা বাটি কি ঘটি চাইছেন স্ত্রী অন্নপূর্ণার কাছ থেকে। তো এইবারের ফার্স্ট সেমিস্টারে খুঁটিয়ে প্রশ্ন করবে, মানে প্রশ্ন করা হবে এমসিকিউতে। তো এই এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গল্পের প্রতিটা লাইন ভীষণ খুঁটিয়ে জানা দরকার। তো একদম চোখ বন্ধ করে শুনে নাও, গল্পটা ভালো করে শোনো, যাতে করে তোমাদের খুব কাজে লাগে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন। আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে শীতকালে প্রত্যেকটা নারকেল তেল, মানে পিওর নারকেল তেল হলেই জমে যায়। তো এই জমানো নারকেল তেল সরু মুখের শিশি হলে তখন একটা কাঠি ঢুকিয়ে অনেকেই আর কি এটা করে থাকেন, বের করে সেই কাঠির থেকে একটু করে নিয়ে ওই চুলে মাখছিলেন আর কি। তো স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটিকে ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। তো এই সহায়হরি চাটুর্যের স্ত্রী অন্নপূর্ণা দেবী, তিনি কিন্তু কোনো রকম আগ্রহ দেখালেন না যে বাটিকে ঘটি দেওয়ার জন্য, এবং কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া, মানে একটু এগিয়ে গিয়ে, কি হয়েছে বসে রইলে যে, এটা বললেন স্ত্রীকে। দাও না একটা ঘটি, আর আরেকবার চাইলেন ঘটিটা। খেন্তি টেন্তি কোথায় সব গেল এরা, মানে খেন্তি হচ্ছে এই সহায়হরি চাটুর্যের বড় মেয়ে, তিনি কোথায়, তিনি খুঁজছেন আর কি যে কোথায় গিয়েছে। তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? তো তখনকার দিনের একটা সংস্কার ছিল যে তেল মাখার পর এই কোনো গুরুত্বপূর্ণ জিনিসে বা বাসন টাসন এসবে হাত দেবেন না, এরকম একটা সংস্কার ছিল। তাই জিজ্ঞাসা করছেন সহায়হরি চাটুর্যে যে তুমি তেল মেখে বুঝি ছোঁবে না, মানে স্পর্শ করবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। এরপরে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুর, সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। সহায়হরি একটু ভয় পেলেন। তিনি ভাবলেন যেমন ঝড়ের আগে যেমন আকাশ পুরো থমথমে হয়ে যায়, পুরো পরিবেশটা থমথমে হয়ে যায়, তেমনই অন্নপূর্ণার মুখের দিকে তাকিয়ে সহায়হরি চাটুর্যের মনে হলো যে ঝড় আসতে পারে এবার। তিনি কি করলেন না, ঝড়ের অপেক্ষা করতে লাগলেন। একটু আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার, কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন। অন্নপূর্ণা তিনি আগের থেকেও অনেকটা শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, কিন্তু কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? তো সহায়হরিকে একটু
বললেন যে বকলেন যে তিনি যার মেয়ে অত ঘরে, যার মেয়ে মানে তখনকার দিনের একটা সংস্কার ছিল, এটাকে কুসংস্কারও বলা যেতে পারে, যে অল্প বয়সে একটা মানে বিবাহ দিয়ে দেয়া, বেশ 12-13 বছরে মেয়েকে বাড়িতে রাখা যেত না, সে বিবাহযোগ্যা হয়ে গেছে এবং তাকে পাত্রস্থ করতে হবে, এই সংস্কারে সমস্ত সমাজ তখন জর্জরিত ছিল। তো এই কারণেই এই সহায়রী চাটুর্যের বড় মেয়ে খেন্তি, তার কিন্তু বিয়ে হচ্ছে না বলে, মানে বিবাহটাও হচ্ছে না বলে তার কিন্তু সমাজে অনেক বেশি দুর্নাম তৈরি হয়েছিল। তো গাঁয়ে কি গুজব রটেছে জানো, মানে গাঁয়ে যে তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে সেটা তুমি জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। আচ্ছা, কি গুজব সেটা জিজ্ঞাসা করতে বলছে কাদের বাড়িতে? চৌধুরীদের বাড়িতে। তো প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে, একটা লাইন তুলে দিল যে গুজব, কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে কাদের বাড়ি, চৌধুরীদের বাড়ি, চাটুর্যদের বাড়ি, এরকম দত্তদের বাড়ি বা বিশ্বাসদের বাড়ি, এরকম একটা প্রশ্ন এসে যেতে পারে। তো এই প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে একটুখানি পড়ে মানে বুঝে নিতে হবে। কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। বলছে কি, কেবল বাগদি আর দুলেপাড়া, বাগদি যে জায়গায় থাকে এবং দুলেপাড়ায় তিনি কে ঘুরে না, সহায়রী চাটুর্যে। সহায়রী চাটুর্যে এইসব জায়গায় ঘুরে মানে সমস্ত সময়টা কাটায়। তাই জন্য বলছে, অন্নপূর্ণা বলছে যে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। তো সমাজ সমাজ এমন একটা জিনিস, তার কিছু শাসন আছে, অনুশাসন আছে, সেগুলো একটু মেনেই চলতে হয়। সেটা অন্নপূর্ণা সহায়রী চাটুর্যকে বলছে। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরে পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। তো সহায়রী কিছু অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অন্নপূর্ণা তার স্ত্রী আগের মতোই সুরে আবার একবার বলে উঠলেন যে এক ঘরে করবে গো, মানে এক ঘরে করার অর্থ হলো সমাজ বহিষ্কৃত করবে, মানে সেখানে সমাজের কোনো মানুষ তার বাড়িতে যাবে না, তার বিপদে আপদে তাকে সাহায্য করবে না, এবং কোনো মানুষ তাকে কোনো ক্ষেত্রে ডাকবেও না, কোনো উৎসব অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণও করবে না, এবং সমস্ত কিছু থেকে তাকে বিচ্যুত করবে। তো এই হচ্ছে এক ঘরে করা। আচ্ছা, এরপরে বলছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওকে উৎসুগ্য করা মেয়ে, গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়রী তাচ্ছিলের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন ওই কালীময় ঠাকুর। ও, মানে সহায়রী চাটুর্য ব্যাপারটাকে বিশেষ পাত্তা দিল না, বলছে ঠিক আছে, এক ঘরে করবে তো করবে, সবাই তো এক ঘরে করে দিয়েছে, ওই কালীময় ঠাকুর বাকি আছে, উনিও করে দিন এক ঘরে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, তো বলছে তোমাকে এক ঘরে করতে কি এমন লাগবে? তুমি তো সমাজের মাথাও নয় আর মাতব্বরও নয়, তোমার চালও নেই, চুলোও নেই, তুমি একেবারে গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, তো চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে আর এমন কঠিন কথা কি? তা তোমার ধাড়ি মেয়ে, মানে মেয়ের একটু বড় হয়ে গেলেই সে তাকে ধাড়ি মেয়ে বলে সম্বোধন করা হয়েছে এখানে। তো হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? শ্বশুরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবেন, স্ত্রীর গলায় সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার বন্ধ করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও
না, এবার সশরীরে মানে একদম তিনি ভাবলেন, সহায়রী চাটুর্যে ভাবলেন যে স্ত্রীর সম্মুখে যতক্ষণ তিনি থাকবেন স্ত্রীর গলায় সুর ততক্ষণ কমিবার কোনো রকম লক্ষণ নেই। তো সহায়রী এটা বুঝে তাড়াতাড়ি করে তিনি চলে যেতে চাইলেন। তো একটা কাঁসার বাটি নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে তিনি চলে যেতে চাইলেন, কিন্তু খিড়কি দুয়ার থেকে একটুখানি গিয়েই হঠাৎ থেমে গেলেন এবং আনন্দের সাথে বললেন, এসব কি রে, মানে তার বড় মেয়ের সঙ্গে দেখা হয়েছে, বড় মেয়ে ঢুকছে, তাই জন্য তিনি বললেন যে খেন্তি মা, এসব কোথা থেকে আনলি? কিছু একটা এনেছে আর কি খেন্তি, সহায়রী চাটুর্যের বড় মেয়ে কিছু একটা এনেছে, তাই জন্য তিনি এই সব কথাবার্তা বলছেন। তো 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারও পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠোনের জঙ্গল তুলিয়া দিতেছিল। মানে হয় না, সেই গাছগুলো যখন পেকে যায় তখন সেই মোটা মোটা ডাঁটা হয়ে যায় এবং এই ডাঁটাগুলো বড় বেশি শক্ত হয়, লোকজন খায় না, তখন কি করে তুলে ফেলে দেয়। তো সেই রকম কেউ হয়তো ফেলে দিচ্ছিল, তখন তার এই সহায়রী চাটুর্যের বড় মেয়ে সেটাকে কুড়িয়ে তুলে এনেছে। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁইপাতা জড়ানো কোনো দ্রব্য। এবার এই পাকা পুঁইপাতা জড়ানোর মধ্যে কিছু একটা এনেছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর, শান্ত সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে একত্রে আটকানো। তার হাতের যে চোখ দুটো খুব সুন্দর, বড় এবং মুখখানা বেশ সুন্দর, এবং তার হাতে সরু সরু চুড়ি আছে। সেই চুড়িগুলোর দাম হচ্ছে 2 পয়সা ডজনের একটা সেফটিপিন দিয়া একত্র করা আছে, মানে একসাথে করা আছে। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়, মানে যে সেফটি পিনটি দিয়ে বাঁধা আছে সেই সেফটি পিনটির বয়স খুঁজিতে যাইলে সে অনেক বছর, বলছে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়, সে অনেক পুরনো আর কি সেই পিনটির বয়স। এবং এই বড় মেয়েটির নাম বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎপর্তিনীর হাত হইতে পুঁইপাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই না তারা তোমাকে দিয়েছে। পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি। আচ্ছা, এখানে পাথুরে বোকা কাকে বলছে? এই খেন্তিকে বলছে। কারণ কি, পাথুরে বোকা মানে যে কথাটা ঠিকঠাক করে বোঝে না এবং যার বুদ্ধিটা একটু খাটো আর কি। তো ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ, ফেল বলছি, ওসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়া খিড়কি অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা করিয়া বলিতে গেলেন,
তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ায়। এবার অন্নপূর্ণা প্রচণ্ড রেগে গেছেন। অন্নপূর্ণা দেখছে যে এই পুঁইশাকের বোঝাটা যেখান থেকে নিয়ে এসেছে একেবারে বাজে, সেখানে মানে খাওয়ার উপযুক্তই না। তো এই পুঁইশাকের বোঝাটা তার মেয়ে রাধিকে তিনি ফেলে দিতে বলেছেন, একদম ফেলে দিতে বলেছেন, এবং বলেছেন তার বাবা যখন বলতে গেল যে ছেলে মানুষ খাবে বলে এনেছে, তখন তিনি কিন্তু সহায় উড়ে চাটুর্যে কিন্তু বেশি কথা বলতে পারলেন না, কারণ তার স্ত্রী অত্যন্ত রেগে রয়েছে যে মেয়ে মানুষের অত নোলা কিসের। তা মেয়েদের সেই সময় সমাজে মেয়ে মানুষের অত লোভ, মানে মেয়েদের অত লোভটাকে ভালো চোখে দেখা হতো না। তো বলছে এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে এসেছে, তো পুঁইশাক ভিক্ষে করে এনেছে, তো যা মানে ফেলে দিয়ে আয়, একদম অর্ডার দিয়েছে, ফেলে দিতে হবে। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। এবার এই খেন্তি ভীষণ নরম স্বভাবের একটি মেয়ে, সরল সাদাসিধে। এই মেয়েটা একটু খেতে ভালোবাসে। তো এই মেয়েটা অনেক দূর থেকে যখন পুঁইশাকটা এনেছে, এবং পুঁইশাক খেতে সে অত্যন্ত ভালোবাসে, তো এই সহায় হরি চাটুর্যের বড় মেয়ে খেন্তি সে পুঁইশাকটা যখন তার মা ফেলে দিচ্ছে, তার দু চোখ জলে ভরে উঠেছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে।